ভোর তখন 6টা। ঝুমুর ঘুমোচ্ছে এখনো। তখনই ঝুমুর আম্মু ঝুমুকে ডাকতে লাগলো। ঝুমু, এই ঝুমু, ওঠ। উফ মা, সরো তো, ঘুমাতে দাও তো, ডিস্টার্ব করো না তো। বাড়িতে এখনো অনেক কাজ বাকি আছে। বাড়িতে একটা উৎসব উৎসব ভাব, আর তুই কিনা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস। কেন, হঠাৎ এত আয়োজন কেন? না তো, কই, আমি তো কিছু জানি না। হেয়ালি না করে বলো তো কি হয়েছে। তুই কোন দুনিয়ায় থাকিস রে? তুই জানিস না কি হয়েছে? আজকে যে রাফি আসবে লন্ডন থেকে। হোয়াট? হুম। আজকে বিকেলে ওকে এয়ারপোর্টে রিসিভ করতে যাবে সবাই। তুই যাবি না নাকি? না আম্মু, আমি যাব না। আচ্ছা যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়, তারপরে এসে নাস্তা করবি। ওকে, তুমি যাও, আমি আসতেছি। হুম, তাড়াতাড়ি আয়। ঝুমু ওয়াশরুমে চলে গেল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। ঝুমুর এবার এসএসসি এক্সাম দিয়ে কলেজে অ্যাডমিশন নিয়েছে। বাবা মার থেকে শুরু করে পরিবারের সবার চোখের মনি সে। শ্যামলা বর্ণের মাঝে আলতা ছোঁয়ার মতো চেহারা ঝুমুরের। দেখতে অনেক কিউট। হাসলে গালে টোল পড়ে। সিল্কি কালো চুলে কোমর অবধি ছড়িয়ে পড়েছে। রাফি হলো ঝুমুরের চাচাতো ভাই। ঝুমুরের বাবা, রাফির বাবা সহ তারা 4 ভাই বোন, 2 বোন। বোনেরা তাদের শ্বশুর বাড়িতে থাকে। ঝুমুরদের যৌথ ফ্যামিলি। ওর বাবা, চাচা একসাথে থাকে। রাফির বাবা সবার আশরাফ চৌধুরী, তার 2 ছেলে মেয়ে রাফি আর নীলা। ঝুমুর বাবা আরাফ চৌধুরী, তার ছেলে তুষার আর ছোট মেয়ে ঝুমুর। ঝুমুরের সেজ চাচা আলতাফ চৌধুরী, তার 2 মেয়ে রিয়া আর ঈশিতা। ঝুমুরের ছোট চাচার 2 মেয়ে মিলি আর জিনিয়া। বারান্দায় দাঁড়িয়ে ঝুমুর রাফির কথা চিন্তা করতে লাগলো। রাফির সাথে ওর সব থেকে ভালো সম্পর্ক ছিল। একজনকে ছাড়া আরেকজন চলতেই পারতো না। ঝুমুর থেকে অনেকটা বড় হলেও রাফি ঝুমুর মতো আর কারো সাথে অতটা ফ্রি থাকতো না। খুবই ভালোবাসতো তাকে একে অপরকে। কিন্তু একদিন রাফির সাথে ঝুমুরের মাঝে কথা কাটাকাটি হয়, আর তাদের মাঝে বিরোধ লেগে যায়। আর তার জন্য ঝুমুর রাফির সব থেকে প্রিয় শোপিসটা ভেঙে ফেলেছিল রাগের মাথায়। আর তাতে রাফিও ঝুমুরকে কয়েকটা থাপ্পড় মেরে বসেছিল। সেই থেকে তাদের সম্পর্কের মধ্যে একটা বড় ধরনের ফাটল ধরে, যা আর জোড়া লাগে নাই। এর 1 মাস পরে রাফি লন্ডনে চলে যায় স্টাডির জন্য। আর 5 বছর পর আজকে দেশে আসছে। এই 5 বছরে কেউ কারোর সাথে কথা বলে নাই। দেখা তো দূরের কথা, কি থেকে কি হয়ে গিয়েছিল সেসব ভাবতে থাকে ঝুমুর। তখনই ঝুমুরের আম্মু জোরে ডেকে ওঠে। ঝুমু, এই ঝুমু। আসছি আম্মু। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় দেখতে পেল বাসাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। সব কিছু গোছাতে ঝুমুর ওয়েডিং রুমে গিয়ে রুমের চারপাশটা দেখতে লাগলো। তারপরে রান্নাঘরে গিয়ে দেখে ওর আম্মু ও ওর চাচিরা রান্না করতেছে। এ যেন এলাহি আয়োজন। কিরে পাখি, ঘুম ভাঙলো তোর? রাফির আম্মু ঝুমুকে পাখি বলে ডাকে। হ্যাঁ বড় আম্মু। তা এত রান্না কেন, কাকে খাওয়াবে? ও জানিস না, আজকে এতগুলো বছর পরে আমার ছেলেটা দেশে আসছে, তাই ওর পছন্দের খাবার রান্না করে রাখছি। ও আচ্ছা, আমার খিদা পাইছে, আমার নাস্তা কই আম্মু? টেবিলে খাবার রাখা আছে, গিয়ে খা। ওকে আম্মু। ঝুমুর খাবার খেয়ে রিয়ার রুমে চলে গেল। সেখানে গিয়ে দেখতেছে একটা বড় সড়ো আড্ডা জমে গেছে। কে কি পরে এয়ারপোর্টে যাবে এই নিয়ে। ঝুমু গিয়ে তাদের সবার মাঝখানে বসলো। কি করছো তোমরা? জানিস না, আজকে আমার ক্রাশ আসতেছে। হ্যাঁ তো কি হয়েছে? মলিন একটা হাসি দিয়ে বলল। আরে গাধা, আমরা যে তোকে এয়ারপোর্ট রিসিভ করতে যাব, সেখানে কি কিছু সেজেগুজে না গেলে হয় বল? তোরা আসলেই অনেক লুচুনি। তারপরে জিনিয়া, রিয়া, মিলি, ঈশিতা সবাই মিলে একসাথে ঝুমুকে বলল। আচ্ছা ঝুমুর, বলতো আমাদের কোন ড্রেসে মানাবে, একটু চুজ করে দে। তারপর তাদের সবাইকে ড্রেস চুজ করে দিয়ে নিজের রুমে চলে গেল। নিজের রুমে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে বারান্দায় চলে গেল। গিয়ে দোলনায় বসে গ্যালারিতে ঢুকে রাফির সাথে ওর তোলা ছোটবেলার পিকগুলো দেখতে লাগলো। অজান্তেই ঝুমুরের চোখ বেয়ে 2 ফোঁটা পানি বেয়ে পড়ল। ঝুমুরের রাফির প্রতি একটু ভালোবাসা কমে নাই, বরং আরও বেড়েছে। আর সে ভাবছে, সে তো আমাকে ভালোবাসে না আর বাসবেও না, তাহলে আমি কার অপেক্ষায় আছি? উফ, ভালো লাগে না। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল।
ঝুমুর আম্মু, রাফির আম্মু আর ওর চাচিরা ও ঝুমু বাদে সবাই এয়ারপোর্টে চলে গেল। ঝুমু এই সুযোগে গোসল করতে চলে গেল। গোসল করার শেষে হালকা গোলাপি এবং এর একটা জর্জেটের কামিজ পরল সে। কালারটা রাফির খুব প্রিয় ছিল। ভেজা চুলগুলো ছেড়ে দিয়েছে আর সেগুলো কোমর অবধি বয়ে গেছে। অসম্ভব সুন্দর লাগছে ঝুমুরকে। চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। কোনো অংশে কম লাগছে না ঝুমুরকে। আজকে কেন জানি ঝুমুরের সাজতে খুব ভালো লাগছে। ঝুমুর সাজুগুজু সেরে নিচে চলে গেল। ঝুমুরকে বড় আম্মু দেখে হা হয়ে গেল। আমার পাখিকে তো আজকে অনেক সুন্দর লাগছে। কি যে বলো না তুমি। আমার পাখির উপরে যেন কারো নজর না লাগে। থ্যাংক ইউ বড় আম্মু। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। জাতো পাখি দেখ কে এসেছে। আচ্ছা যাচ্ছি। উফ, ঝুমু দরজা খুলতে গেল, আবারও কলিং বেল বেজে উঠল। খুলছি তো। দরজা খোলার সাথে সাথে মিলি, ঈশিতা, জিনিয়া ভেতরে ঢুকে গেল। বাহিরে তাকাতেই ঝুমু দেখে যে পাখিরাও গাড়ি থেকে এক এক করে নামতেছে। সবশেষে একটা ইয়াং ছেলে বের হলো, একদম ড্যাশিং বয়, একদম ক্রাশ খাওয়ার মতো। ঝুমু দরজার এক পাশে দাঁড়িয়ে ছেলেটাকে লক্ষ্য করতেছে, আর ছেলেটা আর কেউ নেই, রাফি। গাড়ি থেকে নামতেই চোখ গেল বাড়ির সদর দরজার দিকে, আর সেখানেই চোখটা আটকে গেল। আর তার সাথে চোখ থেকে সানগ্লাসটাও নামিয়ে নিলাম। ছেলেটার চোখের দিকে তাকাতেই চিনে ফেললাম যে এ তো আর কেউ না, রাফি। অনেকটা পরিবর্তন হয়ে গেছে। হালকা চাপ দাড়ি, ফর্সা মুখ, গোলাপি ঠোঁট, সাদা শার্টের উপরে কালো কোট, জিম করা পারফেক্ট বডি। আমি যেন তাকিয়েই আছি। এই দেখা জানি কখনো শেষ হবে না। ভালোবাসার মানুষটিকে হঠাৎ করে এইভাবে দেখতে পাবো কখনো ভাবি নাই। ভেতরে চলে গেলাম আর সিঁড়ির উপরে রেলিং ধরে সব কিছু দেখতেছি। ভিতরে ঢুকতেই আম্মু এসে জড়িয়ে ধরল। বাবা, তোর আসতে কোনো সমস্যা হয় নাই তো? না আম্মু, কোনো সমস্যা নেই। এখন বলো তুমি কেমন আছো? তোকে দেখে এখন একদম ভালো আছি। তুই কেমন আছিস বল? দেখতেই তো পাচ্ছ একদম ভালো আছি। মেজো আম্মু, সেজো আম্মু, ছোট আম্মু, তোমরা সবাই কেমন আছো? বাবা, এখন তুই রেস্ট কর, অনেক জার্নি করে এসেছিস। আম্মু, সোফায় বসতে বসতে চারদিকটা দেখতে লাগলাম। অনেক সুন্দর করে সাজানো, অনেক সুন্দর করে সাজানো হয়েছে পুরা বাড়িটা। মনে মনে মেয়েটাকে খুঁজতেছি। ধুর, কই চলে গেল? মন শুধু ওরেই খুঁজতেছে। কেন জানি মেয়েটাকে অনেক চেনা চেনা লাগতেছে। তারপরে সবাই এলো আড্ডা দেওয়ার জন্য। রাফি ওদের সাথে আড্ডায় মেতে গেল। রাফি লন্ডন থেকে আসার সময় সবার জন্য কিছু না কিছু গিফট নিয়ে এসেছে। সেগুলো যার তা তাকে দিল। সবাই তো সেই লেভেলের খুশি। সবাই গিফট পেলেও পেল না ঝুমুর, আর সেটা কেউ খেয়ালও করলো না। এমনকি রাফিরও মনে নাই সেই কথা। আর রাফি ইচ্ছে করে ঝুমুর জন্য কিছু আনে নাই। রাতে ডিনার করে যে যার রুমে চলে গেল। অনেকদিন পরে রাফি তার রুমে গিয়ে দেখলো তার রুমটা আগে যেমন ছিল সেরকমই আছে, একটুও চেঞ্জ হয় নাই। আর রাফির পাশের রুমটা ঝুমুর, এর কিন্তু সেটা সে জানে না। অন্যদিকে আজকে ঝুমুরের নিজেকে বড্ড একা একা লাগে, কিছুই ভালো লাগতেছে না তার। তাই সে গিটার হাতে নিয়ে বারান্দায় চলে গেল, তার দোলনায় বসে পড়ল। এই গিটার তার মন খারাপের সঙ্গী। গিটারটা আগে রাফির ছিল। রাফি যখন গান গাইতো তখন ঝুমু ওর পাশে বসে মুগ্ধ হয়ে গান শুনতো। তাই গিটারটা রাফিওকে দিয়ে দেয়, আর বলে যে আমি যখন তোর থেকে দূরে থাকবো তখন আমার দেওয়া এই গিটারটা দেখে আমার কথা মনে করিস। এই গিটারটাই আগে রাফির নাম খোদাই করা ছিল। তারপরে রাফি নিজ হাতে ওর নামের পাশে ঝুমুরের নামও খোদাই করে দেয়। ওই গিটারটা হাতে নিয়ে ঝুমুর এর সেই শৈশবের এক কথা মনে পড়ে যায়। ঝুমুরের কণ্ঠ বরাবরই খুব সুন্দর। সে অনেক ভালো গান গাইতে পারে, নাচও পারে। দোলনায় বসে পুরনো সেই দিনের কথা মনে করে ঝুমুর গান ধরল। হঠাৎ করে মেইলি কণ্ঠে কেউ একজন গান ধরল। শব্দটা আমার খুবই নিকটে। মনে হচ্ছে কণ্ঠটা আমার শত বছরের পুরনো। কিন্তু কার কণ্ঠ এটা জানি না কার, কিন্তু তার কণ্ঠ যে আমার হৃদয় ছুঁয়ে যাচ্ছে। আমি বারান্দায় চলে গেলাম।
বারান্দায় গিয়ে দেখি আমার পাশের বারান্দায় একটা মেয়ে দোলনায় বসে গিটার হাতে গান গাচ্ছে। মেয়েটা আমার থেকে কোনাকুনি বসে আছে। হালকা ডিম লাইটে কিছুটা মুখ দেখা যাচ্ছে, তবে পুরোটাই স্পষ্ট নয়। বাতাসে খুলে রাখা চুলগুলো উঠতেছে। হালকা মুখটা দেখে বুঝতে পারলাম এই সেই মেয়ে যাকে আমি দরজার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি থেকে বের হয়ে ফ্রিজ হয়ে গিয়েছিলাম। অন্যদিকে ঝুমুর এক তালে গান গেয়ে যাচ্ছে। কেউ যে ওকে লক্ষ্য করতেছে সেই দিকে ওর কোনো খেয়ালই নাই। এর মধ্যে ঝুমুরের গান শুনে নীলা বুঝতে পারলো যে ঝুমুর গান গাইতেছে। তাই ওর ঝুমুর রুমে গিয়ে ওর পাশে বসে জিজ্ঞেস করলো, কি রে ঝুমু, এত রাতে তোর আবার গান গাওয়ার শখ জাগলো কেন রে? কই এত রাত? সবে তো মাত্র রাত 11টা ছুঁই ছুঁই। আর গান গাওয়া কি নিষেধ নাকি? না, নিষেধ হবে কেন, এমনি বললাম আর কি। ও, তা রাত তো কম হয় নাই। তুই এখনো না ঘুমিয়ে আমার রুমে কেন, কিছু বলবি? আসলে তোর গান শুনতে পেয়ে চলে এলাম। আজকের এই আবহাওয়ায় তোর গান শুনে মনটা ফ্রেশ হয়ে গেল, তাই আর কি শুনতে এলাম। ও আচ্ছা। থামলি কেন, গা না। গান গাইলে আমাকে কি দিবি? আগে সেটা বল, তারপরে গাইবো। তাই যা চাইবি তাই দিব। নে, এবার তো শুরু কর। ওকে বাবা, গাইতেছি তো, ব্যস্ত হোস কেন? ঝুমু এবার গিটারের সুর তুলে গান ধরলো। আর অন্যদিকে রাফি লুকিয়ে লুকিয়ে ঝুমুরের গান শুনতেছে। আর মনের মাঝে একটা ভালো লাগার সৃষ্টি হচ্ছে। এ যেন এক অন্যরকম অনুভূতি। গান শেষে যে যার রুমে গিয়ে শুয়ে পড়লো। বিছানায় শুয়ে শুয়ে রাফি ঝুমুরের কথা ভাবছে, আর ঝুমুর রাফির কথা। আশ্চর্য, মেয়েটার নামও এখনো পর্যন্ত জানা হলো না। ধুর, থাক, কালকে নীলাকে জিজ্ঞেস করে জেনে নিব আনে। অন্যদিকে আচ্ছা, রাফি ভাইয়ার কি আমার কথা মনে আছে নাকি ভুলে গেছে? নাকি এখনো আমাকে ঘৃণা করে? করতেই পারে, সে তো আমাকে দেখতেই পারে না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। যে কখন সে তা নিজেও জানে না। ভোর 5টায় ঝুমুরের ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে জানালার দিকে তাকালো। পাখিদের কিচিরমিচিরে চারপাশটা মুখরিত হয়ে উঠেছে। সে যেন এক অন্যরকম অভিজ্ঞতা। আবহাওয়ায় ঠান্ডা ঠান্ডা। ঝুমুর তাড়াতাড়ি উঠে পড়লো, না হলে যে নামাজ কাজা হয়ে যাবে। ঝুমুর তাড়াতাড়ি বিছানা থেকে উঠে বাথরুমে গিয়ে গোসলটা সেরে অজু করে নেয়। তারপর নামাজ পড়ে গিয়ে বারান্দায় বসে ভেজা চুল ছেড়ে দিয়ে আঁচড়াতে থাকে। অন্যদিকে রাফিও খুব সকালে ঘুম ভেঙে যায়। সে ফ্রেশ হয়ে চলে যায় বারান্দায়। হঠাৎ করে পাশের বারান্দার দিকে চোখ পড়তেই সে দেখতে পায় যে সেই মেয়েটা বসে বসে চুল আঁচড়াচ্ছে। রাফি ঝুমুকে দেখে ঘোর লেগে গেল। কি টানা টানা হরিণী চোখটা, যা মুহূর্তেই ঘায়েল করে দেয়। ঘন কালো লম্বা চুল কোমর অবধি ছড়িয়ে গিয়েছে। ঠোঁটের কোণে লেগে থাকা হালকা হাসিটা এসে সোজা রাফির বুকের বাম পাশে তীরের মতো গেঁথে যায়। মেয়েটা চোখ ধাঁধানো সুন্দর, চোখ ফেরানো যায়। ওই কি তাহলে ঝুমুর? দেখতে একটু হলেও ঝুমুরের মতো, বাট আই ক্যান নট বিলিভ দ্যাট যে ওইটা ঝুমুর। কারণ ঝুমুর এত স্টাইলিশ ছিল না, হাবলার মতো দেখতে ছিল। আসার পর তো একবারও ঝুমুরকে দেখতে পেলাম না। কোথায় ঝুমুর? উফ, মাথা হ্যাং হয়ে গিয়েছে চিন্তা করতে করতে। পাশে তাকিয়ে দেখি মেয়েটা নাই, কোথায় গেল? এদিকে ঝুমুর নিচে গিয়ে দেখলো যে তুষার নাস্তা করতেছে। আর ওর আম্মু, বড় আম্মু আর বাকি চাচিরা সবাই রান্নাঘরে ব্যস্ত। ঝুমুর গিয়ে তার ভাই তুষার এর মুখোমুখি বসলো। হ্যাঁ ঝুমুর, তোর কি অবস্থা? এই তো, তোমার কি খবর? ভালো। তা আজ এত সকালে উঠলে যে? যেরকম করে বলছো মনে হচ্ছে আজ লাইফে ফার্স্ট টাইম সকাল সকাল ঘুম থেকে উঠছি। শাকচুন্নি যে এত সকালে ঘুম থেকে ওঠে তা তো জানা ছিল না। ইয়া, তুমি আবারও আমাকে শাকচুন্নি বলছো? তখনই নীলা এসে, হ্যাঁ ভাইয়া, তুমি ঠিক কথাই বলছো। ও আসলে একটা শাকচুন্নি। ওরে আমার বলদি রে, তুই তো আস্ত একটা নাইজেরিয়ান পেতনি। হোয়াট? এত আজব গালি তোর মাথায় কোথা থেকে আসে রে? তোর মতো চাইনিজ মেন্টালকে দেখলে এইসব গালি একা একাই বের হয়ে যায়। হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে। বোন তোরা থাম। শোন জাম্বুরা, তোকে না আমরা পাবনা পাঠাতে চাই। তুই আসলে একটা পাগল, আর তোর সাথে থাকলে আমি অল্প কয়েকদিনে পাগল হয়ে যাব। এই খবরদার অস্ট্রেলিয়ার বলদি,
আমাকে আর একবার জাম্বুরা বলে ডাকবি না। কি আমি অস্ট্রেলিয়ার বলদি? হ্যাঁ হ্যাঁ, 100 বার তুই অস্ট্রেলিয়ার বলদি। তোকে তো আমি কি করবি তুই? হ্যাঁ, ও কি শুরু করলি তোরা, পাগলের দল? দেখো না মেজো আম্মু, তোমার মেয়ে কেমন আমার সাথে ঝগড়া করতেছে। হয়েছে হয়েছে, এবার বাদ দে তো। আর ফালতু না বকে নাস্তা কর। কে দাও, তুই তো আমাকে, তোকে তো আমি পরে দেখে নিব নীলার বাচ্চা। কচু দেখবি। তারপর ঝুমু নাস্তা শেষ করে বাইরে যাবার পথে ঝুমা এসে ওর পাশে দাঁড়ালো। আম্মি, তুমি কোথায় যাচ্ছ? ওলে আমার কলিজাটা, আমি বাইরে হাঁটতে যাচ্ছি। তুমি এত সকালে ঘুম থেকে উঠলে কেন? আমার ঘুম ভেঙে গেছে তাই। আমিও তোমার সাথে হাঁটতে যাব। ওকে চলো। ঝুমুর হচ্ছে তুষারের মেয়ে। ঝুমুর ঝুমাকে কোলে নিয়ে বাইরে চলে গেল। আর অন্যদিকে রাফি বারান্দায় এখনো দাঁড়িয়ে ভাবছে। হঠাৎ করেই নিচে চোখ গেল, দেখলো ঝুমুর ঝুমাকে নিয়ে খেলছে। আর পিচ্চিটা হাসতে হাসতে কুটি হচ্ছে। ওর সাথে ঝুমুরও হাসছে। আর রাফি অবাক হয়ে শুধু ঝুমুরের হাসি দেখছে। ওর হাসি দেখে রাফিও আনমনে হাসতেছে। তখনই নীলা পেছন থেকে, এত মনোযোগ দিয়ে কি দেখো ভাইয়া? আরে তুই? তোমার জন্য কফি নিয়ে আসলাম। থ্যাংক ইউ ডিয়ার বনু। ওয়েলকাম মাই সুইট ব্রাদার। তা কি দেখো নিচে? ওদের দুষ্টুমি দেখি। ও, ওই শাকচুনিকে দেখছো তাহলে? শাকচুন্নি আবার কে রে? ওই পিচ্চিটার সাথে যে একটা বলদিকে দেখতে পাচ্ছ, ওকেই বলছি। ও আচ্ছা, তা মেয়েটার নাম কি রে? ওমা, সে কি ভাইয়া, তুমি কি কইতাছ? তুমি ওর নাম জানো না? এত অবাক হওয়ার কি আছে? ওর নাম আমি কি করে জানবো? তুমি সিরিয়াস ভাইয়া? ভাইয়া তুমি লন্ডনে গিয়ে এতটাই চেঞ্জ হয়ে গেলে যে ওর নামটাও তুমি ভুলে গেছো? তুই বলবি? ওকে বলছি, ও হলো আপনার জানি জিগার আমার চাচাতো বোন ঝুমুর। হোয়াট? ইয়ো ব্রো, আশা করনি বুঝি? ভাইয়া সত্যি তুমি ওকে চিনতে পারো না? তোর কি মনে হয় আমি তোকে মিথ্যা বলছি? না, একদমই না। আমার মাঝে মাঝে বিশ্বাসই হয় না যে ওটা ঝুমু। কারণ আগেরকার ঝুমুরের মধ্যে এখনকার ঝুমুরের আকাশ পাতাল তফাৎ। ও এখন সারা কলেজে ক্রাশ, এমনকি আমাদের মামাতো ফুফাতো ভাইরাও ওর পিছনে পড়ে আছে। বাট আশ্চর্যের বিষয় এটা যে ও আজ পর্যন্ত কোনো ছেলেকে পাত্তা দেয় নাই। কথা বলা তো দূরের কথা। কাউকে পাত্তা দিলে তো ওকে আমি মেরেই ফেলবো। কি বললে ভাইয়া? কি না কি বলে ফেলেছি নিজেও জানি না। কই কি কিছু না তো। ও আচ্ছা, তাই বলো। ওকে, আমি এখন যাই, তুমি নিচে এসে নাস্তা করে নিও। আম্মু তোমাকে ডাকতেছে। ওকে তুই যা, আমি আসতেছি। আচ্ছা ভাইয়া। নিচের দিকে তাকিয়ে দেখি ও পিচ্চিটাকে নিয়ে এখনো খেলা করতেছে। ওই তাহলে আমার ঝুমুর কত বড় হয়ে গেছে। ধুর, কী সব ভাবছি আমি। ও আমার হতে যাবে কেন? কোন দুঃখে? আমি তো ওকে ঘৃণা করি আর ও আমাকে। তাহলে কোন টানে ওর কথা বারবার মনে হয় আমার। এমনকি লন্ডন গিয়েও শান্তি পেলাম না। প্রতিটা মুহূর্তে বারবার ঝুমুর চেহারাটা ভেসে উঠত। এসব কেন হচ্ছে? হোয়াই? ওইদিকে ঝুমুর কি মনে করে জানি ওপরের দিকে তাকিয়ে দেখে রাফি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি ব্যাপার, এই লুচু ব্যাটা আমার দিকে এমন করে তাকিয়ে আছে কেন? ঝুমুর উপরে তাকাতেই রাফির ঘোর ভেঙে যায় আর নিচে চলে আসে নাস্তা করতে। আস্তে আস্তে বাড়ির সবাই ঘুম থেকে উঠলো আর একসাথে নাস্তা করতে আড্ডা দিতে বসলো। ওদিকে ঝুমু ঝুমাকে কোলে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতেই দেখে যে সবাই একসাথে বসে খুব হাসাহাসিতে মেতে উঠেছে ড্রয়িং রুমে। আর রিয়া মিলি ওরা তো পুরাই রাফির গা ঘেঁষে বসে আহ্লাদিভাবে গল্প করতেছে। এই দৃশ্য দেখে ঝুমুরের মনে খারাপ হয়ে গেল। ও ঝুমাকে নিচে নামিয়ে দিয়ে রুমে চলে যেতে নিলে ঈশিতা তাকে ডাক দেয়। এই যে মহারানী, কোথায় থাকেন আপনি? কালকে থেকে আপনার কোনো খোঁজ খবরই দেখছি না। আমাকে বলছো? না, তোর আত্মাকে বলছি গদ্ধপ। এই ঝুমুর, এখানে বস না, আমাদের সাথে গল্প কর।
আমার ঝুমু আম্মু, তুমি কই থাকো? আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি, আর তোমাকে কাল থেকে পাওয়াই যাচ্ছে না। আসলে আব্বু কালকে আমার মাথা ব্যথা করছিল তো, তাই নিচে আসি নাই। ও আচ্ছা, তাই বলো। তুমি হয়তো তোমার রাফি ভাইয়ার সাথে সে আসার পর কথা বলো নাই। যাও তার সাথে কথা বলো। না মানে আব্বু, হ্যাঁ বলতেছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, তুমি কেমন আছো? বাবা, তুই থেকে তুমি এতটা পরিবর্তন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমিও ভালো আছি। আর কিছু বললাম না। আব্বু উঠে চলে গেল। একটু পরে জিনিয়া আপু রাফি ভাইয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে আহ্লাদে সুরে বলল, ভাইয়া চলো না আজকে কোথাও বেড়াতে যাই। ওকে, আইডিয়াটা খারাপ দাও নাই। ওকে, আমরা বিকেলে পার্কে যাব, তৈরি থাকো। থ্যাংক ইউ ভাইয়া। জিনিয়া আপু রাফিকে কিস করা দেখে আমার আর সহ্য হলো না। দৌড়ে সেখান থেকে রুমে চলে গেলাম। ওয়েলকাম বনু। যা বাবা, এর আবার কি হলো? এভাবে দৌড়ে চলে গেল কেন? এদিকে ঝুমু দৌড়ে রুমে এসে রুমের দরজা বন্ধ করে ফ্লোরে বসে পড়ল। চোখ থেকে ঝুমুর অজস্র পানি পড়তেছে। কেন আমি ওর সাথে অন্য কাউকে দেখতে পারি না? কেন আমার জেলাস ফিল হয়? ওর সাথে কাউকে দেখলে আমার এত কষ্ট হয় কেন? ওইদিকে এইটুকুতেই হাঁপিয়ে গেলি ঝুমো? ইস, সো স্যাড। 5 বছর আগে আমার সাথে যে বিহেভটাই না তুই করেছিলি, তার শোধ এখন থেকে আমি নিব। ওগুলার শাস্তি তো তোকে পেতেই হবে। এইটুকুতেই যদি জেলাস ফিল করিস এমন, তাহলে বাকি দৃশ্য দেখে না জানি কি করে বসিস। দেখবি আর জ্বলবি, আর লুচির মতো ফুলবি। হা 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 হা। পরদিন বিকেলবেলা সব কাজিনরা পার্কে ঘুরতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে তৈরি হচ্ছে। অন্যদিকে ঝুমু নিশানার সাথে চ্যাট করতে ব্যস্ত। কিরে, সবাই রেডি হয়েছিস তো, নাকি আরো সময় লাগবে তোদের? আমার হয়ে গেছে ভাইয়া। আমারও হয়ে গেছে। তারপরে বাকি সবাই তৈরি হয়ে নিচে এসে দাঁড়ালো। আমরা তৈরি ভাইয়া, এবার চলো। ওয়েট ওয়েট, কে জানি মিসিং মনে হচ্ছে। কাকে আবার মিসিং মনে হবে? আমরা তো এখানেই। ভাইয়া তুমি ঠিক বলেছ, ঝুমু আমাদের মাঝ থেকে মিসিং আছে। ও কি যাবে না? মাত্র 5 মিনিটের সময় দাও, আমি এখনই জেনে আসতেছি। হুম, তাড়াতাড়ি যা। নীলা দৌড়ে ঝুমুর রুমে চলে গেল। গিয়ে দেখে ঝুমু কানে হেডফোন লাগিয়ে ফোন টিপতেছে। ঝুমুর ঝুমুর, ওই ঝুমুর, উফ, ডিস্টার্ব। কি হয়েছে? তুই বয়রা নাকি? এতক্ষণ যাব তোকে ডাকতেছি। দেখছিস না গান শুনছি আর ফোন গুতাচ্ছি, তাহলে তোর কথা কি করে শুনবো বল? আচ্ছা বল, কি জন্য এসেছিস? অনলি 5 মিনিট সময় দিলাম, তৈরি হয়ে নে। নিচে তোর জন্যই সবাই অপেক্ষা করতেছে। কেন রে, কোথায় যাব? আমরা ভাইয়াকে নিয়ে ঘুরতে যাচ্ছি। প্লিজ একটু তাড়াতাড়ি তৈরি হয়ে নে না বনু। আমি যাব না রে, তোরা যা, আমার ভালো লাগতেছে না। তুই না গেলে কসম আমিও যাব না। মহা মুশকিল তো। ওকে ওকে, ফুলতে হবে না, আমি রেডি হচ্ছি। লক্ষ্মী বোন আমার, একটু তাড়াতাড়ি কর। নীলা চলে যাবার পর ঝুমু রেডি হতে লাগলো। ঝুমুর একটা কামিজ পরে নিল, তার উপরে বেশি ঘেরের একটা কালো বোরকা পরে নিল, আর তার সাথে ইরানি স্টাইলে কালো হিজাব পরে নিল। ওই তো এসে গেছে। আর কতকাল লাগবে রেডি হতে? উপরে তাকাতেই আমার হার্টবিট মিস হতে লাগলো। এই মেয়েটা মনে হয় আমাকে পাগল করেই ছেড়ে দিবে। ওর চোখগুলা দেখে ওর মায়ায় আরও জড়িয়ে যাচ্ছি। ফর্সা দেহে কালো বোরকা, কালো হিজাবে যেন ওর সৌন্দর্য 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। মনে হচ্ছে একটা কিউট ইরানি বেবি ডল আমার সামনে এসে দাঁড়ালো। আমি কখনো কোনো মেয়েকে দেখে ক্রাশ খাই নাই, কিন্তু ওকে দেখে একদম ফিদা হয়ে গিয়েছি। না না, আমাকে আরো স্ট্রেঞ্জ হতে হবে। তোমার রূপ দেখে আমি তোমার প্রতি দুর্বল হচ্ছি না ঝুমুরানি। তোরা এখনো যাস নাই? এই তো আম্মু, এখনই বের হচ্ছি। আচ্ছা, তাড়াতাড়ি বাসায় আসিস। ওকে আম্মু, তুমি চিন্তা করো না। এই চলো তোমরা। 2টি কারে করে যাব। একটি ড্রাইভ করবে রাফি, আর একটা আঙ্কেল ড্রাইভ করে যাবে। আমি কিছু না ভেবে প্রথম কারটাতে উঠতে যাব, তখনই রাফি আমাকে থামিয়ে দিয়ে, এখানে মিলি বসবে, তুই গিয়ে পিছনের গাড়িতে বস। অপমানিত বোধ করলাম। চোখে পানি টলমল করছে, তবুও নিজেকে সামলে নিয়ে পেছনের কারে গিয়ে বসলাম। ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক,
আর হাতে একটা কালো পার্স। 5 মিনিট লাগে নাই ঝুমুরের রেডি হতে। তবুও আয়নায় একবার নিজেকে দেখে নিল। প্রথম কারে রাফি, মিলি, ঈশিতা, রিয়া বসলো। আর দ্বিতীয় কারে ঝুমুর, নীলা, জিনিয়া বসলো। গাড়ি চলতে শুরু করলো। 8 ঘন্টা পরে সবাই মিলে একটা পার্কে এসে পৌঁছালো। পার্কিং লটে গাড়ি সাইড করে পার্কে ঢোকার জন্য টিকিট কেনার পরে সবাই আস্তে আস্তে করে পার্কের ভেতরে ঢুকে পড়লো। সবাই যে যার মতো এনজয় করতেছে, ঝুমুর বাদে। সবাই বিভিন্ন ধরনের পোজ দিয়ে সেলফি তুলতেছে। সাথে রাফিও ব্যস্ত ওদের সাথে। আর ঝুমুর ওদের থেকে কিছু একটা দূরে দাঁড়িয়ে আছে। শুধুমাত্র নীলার কথায় ঝুমুর এখানে আসছে, নইলে শুধু আসার কোনো ইচ্ছেই ছিল না। নীলা এসব ঝুমুর এর সাথে কিছু সেলফি তুললো। বাকিরা সবাই নিজেদেরকে নিয়ে বিজি। আর রিয়া আর জিনিয়া একটু বেশি রাফির সাথে গা ঘেঁষে আহ্লাদি হওয়ার চেষ্টা করছে। রাফিও ওদের সাথে হাসাহাসি করতেছে। ঝুমুরের সব মোটেও ভালো লাগছে না, তাই সে আরেকদিকে আনমনে হাঁটতে লাগলো। আশেপাশে অনেক ছেলেরা ঝুমুরের দিকে তাকিয়ে আছে, যেটা রাফির চোখ এড়ায় নাই। সব ছেলেরা ওর দিকে তাকিয়ে আছে কেমন করে? কেন যে আল্লাহ ওর মাঝে এত কিউটনেস দিলেন? আচ্ছা, ওর দিকে কে তাকালো না তাকালো তাতে আমার কি যায় আসে? আজব তো, আমার এত জলে কেন? কিন্তু আর যাই হোক না কেন, ওকে কোনো ছেলের সাথে কথা বলতে দিব না। রাফি ঝুমুরের কাছে চলে গেল। ওই ঝুমুর। হঠাৎ করে কেউ আমার নাম ধরে ডাকার পেছনে ফিরে দেখি রাফি কিছু বলবে। তুই এখানে কি করিস একা? আসলে ওদিকটায় আমার ভালো লাগছিল না, তাই এখানে এসে হাঁটতেছি। ও ওকে, কিন্তু একটা কথা, অচেনা কারোর সাথে কোনো ছেলের সাথে যেন তোকে কথা বলতে দেখি না। মাইন্ড ইট। তুমি হয়তো জানো না আমি কোনো ছেলের সাথে কথা বলি না, কিন্তু হঠাৎ করে এই কথা কেন? আমি এসব দেখতে পারি না, তাই আগে ভাগে সতর্ক করে দিলাম। ও ওকে। তারপরে রাফি সেখান থেকে বাকি সবার কাছে চলে গেল। সবাই অনেক এনজয় করছে, শুধুমাত্র ঝুমু বাদে। ঝুমু এমনিতেই শান্তশিষ্ট একটা মেয়ে। রাফি গাড়ির ড্রাইভারদের বাসায় পাঠাই দিল, কারণ যাওয়ার সময় সবাই রিক্সা দিয়েই যাবে। তাই রাফি গাড়ির ড্রাইভার বাসায় পাঠাই দিল, কারণ যাওয়ার সময় সবাই রিক্সায় করে যাবে। তাই খুঁজে আনা হলো। রিক্সার উঠতে লেগে রিয়া বলল ও রিয়ানের সাথে এক রিক্সায় যাবে। মিলি আর জিনিয়া এক রিক্সায় বসে ঠিক করলো, আর নীলা ও ঈশিতা ওরা ঠিক করলো এক রিক্সায় যাবে। এদিকে ঝুমুর একা। সবই তো হলো, কিন্তু ঝুমুর একা কি করে যাবে? প্রবলেম হবে না, আমি যেতে পারবো। আর ইউ শিওর? হুম। ওকে, তাহলে যাওয়া যাক। রিক্সা চলতে শুরু করলো। রাফিদের রিক্সাগুলো আগে আগে যেতে লাগলো। প্রায় 15 মিনিট পরে সবাই বাসায় পৌঁছে গেল। একে একে রিক্সা থেকে রিয়া, ঈশিতা, মিলি, জিনিয়া নেমে বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে বেল বাজাতে লাগলো। আর রাফি রিক্সা ভাড়া মিটিয়ে ওর কাছে গিয়ে দাঁড়ালো। রাফি ওতে জিজ্ঞাসা করলো, হ্যাঁ, সবার আজকের দিন কেমন কাটলো? তোমার সাথে বেড়াতে যাওয়ার মজাই আলাদা ভাইয়া। নাইস ডে ব্রো। তখনই ঝুমুরের ছোট চাচি এসে দরজা খুলে দিল। কি রে, তোদের ঘোরাফেরা কেমন হলো? অনেক ভালো হয়েছে আম্মু। তারপরে সবাই গিয়ে সোফায় গিয়ে হেলান দিয়ে বসে পড়লো। সবাই অনেক ক্লান্ত। অনেকক্ষণ যাবার পর নীলার কথায় রাফির টনক নড়ল। ভাইয়া আমরা তো এসেছি, সেই কতক্ষণ হলো, কিন্তু ঝুমুর তো এখনো এলো না। ঠিকই তো, ও তো আমাদের পিছনে রিক্সায় ছিল, এতক্ষণে তো এসে যাবার কথা। আমারই ভুল হয়েছে, কেন যে ওকে একা একা রিক্সায় করে আসতে বললাম। যত সব আদিক্ষেতা, চিন্তা করার কি আছে, একটু পরেই তো এসে যাবে। তবুও আমার মনে তো অশান্তির ঝড় বয়ে যাচ্ছে, না জানি একা একা কি করতেছে। আরও কিছুক্ষণ অপেক্ষা করার পরে রাফি বের হয়ে গেল ঝুমুকে খুঁজতে। আর এদিকে ঝুমু যে রিক্সায় উঠেছিল সেটা এক বৃদ্ধ লোক চালাচ্ছিল, তাই রিক্সা খুব আস্তে আস্তে চলছিল। কোনো রকমে অর্ধেক রাস্তা আসার পরে রিক্সার চেন পড়ে যায়, আর বৃদ্ধ বলে যে রিক্সা নষ্ট হয়ে গেছে, আর যাওয়া যাবে না। তাই বাধ্য হয়ে ঝুমুর রিক্সা থেকে নেমে রিক্সায় ভাড়া মিটিয়ে চারদিকে তাকিয়ে দেখে আর কোনো রিক্সা পাওয়া যায় কিনা, কিন্তু এই অল্প সময়ে একদম ফাঁকা। তাই সে
কোনো রিক্সা না পেয়ে আস্তে আস্তে হাঁটা ধরলো।